দেখতে পাচ্ছ ওনার সেই ফ্যাক্টরিতে উনি প্রথম উৎপাদন করে মানুষকে সরবরাহ করা শুরু করেন। প্রথম দিকে খুব ডিমান্ড ছিল, এটার ইতিহাস অনেক বড় আছে, আমি লম্বা করব না। তবে এটা খুব একটা ওনার আবিষ্কারটা ছিল অসাধারণ, কিন্তু খুব একটা সফল ফাইবার হিসাবে বেশি দিন টিকতে পারে নাই। ওনার আবিষ্কৃত ম্যানমেড ফাইবারকে সবাই তখন বলতো চার্ডোনেট সিল্ক, মানে ওনার নাম অনুসারে চার্ডোনেট সিল্ক, অর্থাৎ বিজ্ঞানী চার্ডোনেটের আবিষ্কৃত সিল্ক ফাইবার। এরপর আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, 1905 সালে প্রথম সফল ম্যানমেড ফাইবার উৎপাদিত হয় বাণিজ্যিকভাবে ইংল্যান্ডেরই ছোট্ট একটা শহর কোভেন্ট্রিতে, প্রথম। তার মানে এটা কিন্তু একেবারে আনুষ্ঠানিকভাবে বৈজ্ঞানিক আবিষ্কার না, হ্যাঁ, বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় 1905 সালে ইংল্যান্ডে। ফাইবারের নাম পরবর্তীতে অবশ্য ঠিক করা হয়, সেই ফাইবারটার নাম হলো ভিসকোস ফাইবার। যদিও প্রথম দিকে নাম নিয়ে একটু সমস্যা ছিল, তো সেই ফাইবারটাকে আমরা বর্তমানে বলি ভিসকোস ফাইবার। এই ফাইবার আসলে কাঠ থেকে তৈরি করা হয়, কাঠ থেকে পাল্প, পাল্প থেকে টেক্সটাইল ফাইবার। তোমরা তিনটা ছবি দেখতে পাচ্ছ। সো এই এটার ইয়ে নিয়ে মানে ডিটেলস আলোচনায় যাচ্ছি না, কিভাবে আবিষ্কৃত হয়। অবশ্যই তিনজন বিজ্ঞানীর নাম আসবে, তারপর ওনারা প্রথম কিভাবে আবিষ্কার করেন, তারপরে কিভাবে পরিবর্তন হয়, অনেক ঘটনা আছে। আমরা প্রথম বাণিজ্যিক উৎপাদন পাই 1905 সালে। তারপর উল্লেখযোগ্য বা খুব বড় ঘটনা হলো 1938 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। আগে ছিল ইউরোপে, তাই না? প্রথমটা তোমরা ফ্রান্সে, দ্বিতীয়টা হলো ইংল্যান্ডে। আর 1938 সালে যেটা, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রতিভাবান এক বিজ্ঞানী, ওনাকে বলা হয় পলিমার কেমিস্ট্রির জনক, ফাদার অফ সিনথেটিক পলিমার কেমিস্ট্রি। ওনার নাম হলো ওয়ালেস হিউম ক্যারোথার্স। উনি 1938 সালে প্রথম সিনথেটিক ম্যানমেড ফাইবার আবিষ্কার করেন, এবং এই ফাইবারটার নাম তখনও ঠিক করা হয় নাই, পরবর্তীতে ঠিক করা হয়, নাম হলো নাইলন ফাইবার। তাহলে 1938 সালে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যে ফাইবার পেলাম, আবিষ্কৃত যে ফাইবার পেলাম, সেটা হলো আসলে এটা আবিষ্কার হয়েছে আরো আগে, 1935-এর দিকে আর কি। ওই ধরো প্রায় 3 বছর গোপন রাখা হয়, এবং এই 1938 সালে যখন অ্যানাউন্স করা হয় যে মানে নতুন ফাইবার আবিষ্কার করা হয়েছে, তখন কিন্তু এই বিজ্ঞানী কিন্তু আর তখন জীবিত ছিলেন না। তারপর বড় ঘটনা হলো 1941 সালে পলিয়েস্টার ফাইবার আবিষ্কার করা হয়। 1941 সালে কিন্তু বুঝতেই পারছো যে ইউরোপ কিন্তু খুবই বিপর্যস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। লন্ডন শহর থেকে শুরু করে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা খুব বিপর্যস্ত অবস্থা। সেই সময়ে আবিষ্কৃত হয় পলিয়েস্টার ফাইবার 1941 সালে ইংল্যান্ডে। কিন্তু কমার্শিয়াল প্রোডাকশন বা বাণিজ্যিক উৎপাদন শুরু হয় আরো অনেক পরে। অনেক ঘটনা আছে, তোমরা এগুলি নেটে সার্চ করলেই পাবা। 1953 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আরো কিছুদিন পরে, আরো কিছুদিন মানে আরো কয়েক বছর পরে, কেন দেরি হইলো সেটা তোমরা পড়লে জানতে পারবা। সো আমরা প্রথম পলিয়েস্টার ফাইবার মার্কেটে পাই হলো 1953 সালে। তারপর উল্লেখযোগ্য ফাইবার হলো 1959 সালে স্পান্ডেক্স ফাইবার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর ইম্পর্টেন্ট হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইবার, অ্যারামিড ফাইবার। এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং যে ফাইবারের কথা আমি বলছি আর কি, অ্যারামিড ফাইবার, এই ফাইবারটা হলো হাই পারফরমেন্স ফাইবার। কি বলছি আমি? হাই পারফরমেন্স ফাইবার, মানে এটার বিশেষ ক্ষমতা আছে। বিশেষ ক্ষমতা অনেকগুলো আছে, আমি সামান্য একটু বলি আর কি। প্যারামিড ফাইবারের বিশেষ ক্ষমতা আছে, তার একটা হলো সে বুলেটকে স্টপ করে দিতে পারে।
এটা হলো একটা ক্ষমতা, ব্যালিস্টিক রেজিস্ট্যান্স আছে। আরেকটা ক্ষমতা হলো ফায়ার রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, আগুনে সহজে পড়ে না। সো এগুলি পরে আমরা যদি আরো পড়াশোনা করে জানতে পারবো। আমি খুব দ্রুত যাচ্ছি। 1971 সালে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয় অ্যারামিড ফাইবার। এবং তোমরা ব্র্যাকেটে কেন ক্যাভলার লিখলাম, মানে অ্যারামিড ফাইবার দুই ধরনের আছে মূলত। সত্যি সত্যি বলতে কি দুই ধরনের বলা ভুল হবে, আরো অনেক আছে। মূলত বলছি বেসিক্যালি দুই ধরনের, একটা হলো ক্যাভলার আর একটা হলো নোমেক্স। তো ক্যাভলারটা হলো বুলেট প্রুফ, আর নোমেক্সটা হলো ফায়ার রেজিস্ট্যান্স ফাইবার, যেটা বলো আগুন ধরে না যেটা। তারপর 1992 সালে ইংল্যান্ডে আবার অসাধারণ একটা আবিষ্কার হয়, এবং তার আবিষ্কার অবশ্য আরো কিছু কয়েক বছর আগে হয়। 1992 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় যে ফাইবার, সেটার নাম হলো লায়োসেল ফাইবার। লায়োসেল ফাইবারটা আমরা এখন নাম দিয়েছি, কিন্তু যখন এটা বাণিজ্যিক উৎপাদন শুরু হয়, এই কোর্টলস কোম্পানি যখন এটা উৎপাদনে যায় আর কি, তখন কিন্তু নাম লায়োসেল ছিল না, তখন এটার নাম ছিল টেনসেল ফাইবার। লায়োসেল ফাইবার পরবর্তীতে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আইএসও দুইটার পক্ষ থেকে স্বীকৃতি পায়, কিন্তু অনেক অনেক সময় লেগেছে। টেনসেল নামটা প্রথমে ব্যবহার করা হতো, এখনো টেনসেল নাম ব্যবহার করা হয়। এগুলো আরো পরে জানতে, মানে আর একটু পড়লে জানতে পারবা, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে। কোর্টলসের কাছে এই ফাইবার লাইসেন্স এখন নাই, এই ফাইবার অন্যদের কাছে চলে গেছে। যাই হোক, 1992 সালে একটা মাইলস্টোন আমরা জানতে পারলাম, কি ফাইবার, লায়োসেল ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। তার 6 বছর পরে 1998 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একটা ফাইবার, যে ফাইবারটার সংক্ষিপ্ত নাম আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, পিবিও ফাইবার। 1998 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়, এবং এই ফাইবার নামটা দেখতে পাচ্ছ, পিবিও। এই ফাইবার অসম্ভব শক্তিশালী ফাইবার। এটা তো অবশ্যই হাই পারফরমেন্স ফাইবার, হাই পারফরমেন্স ফাইবার তো বটেই, এটাকে বলা হয় সুপার হাই পারফরমেন্স ফাইবার। সুপার হাই পারফরমেন্স ফাইবার, পিবিও। আর এটার বাণিজ্যিক নাম হলো, যে ব্র্যাকেটে লিখে দিয়েছি, জাইলন। আবিষ্কার করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আর জাপানের একটা কোম্পানি। কোম্পানিটার নাম হলো টয়োবো। টয়োবো কোম্পানি এখনো এই ফাইবারটা তৈরি করে, এখনো, মানে তারা গবেষণা যৌথভাবে করে, আবিষ্কার করে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাথে মিলে। আর এটা তৈরি করে হলো, প্রথম তৈরি করে টয়োবো কোম্পানি, তারপরে আরো অন্যান্য কোম্পানিও আছে, সেগুলোর নাম আমি এখন আপাতত বলতে চাচ্ছি না। আপাতত মনে রাখো, টয়োবো কোম্পানি প্রথম শুরু করে 1998 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। এর বৈশিষ্ট্য কি? আমরা তো বলছি সুপার হাই পারফরমেন্স ফাইবার, অসম্ভব শক্তিশালী ফাইবার। অবশ্যই ফাইবার বুলেটকে স্টপ করতে পারে, তার মানে ব্যালিস্টিক রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, ব্যালিস্টিক রেজিস্ট্যান্স আছে। আরেকটা হলো কি, ভার বহন করতে পারে, সহজে ছিঁড়ে না। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, দেখে কিছুটা অনুমান করতে পারছো যে এই ধরনের দড়ি বা রশি, বলতে পারো প্রায় কখনোই ছিঁড়বে না, এরকম ব্যাপার আর কি। একটা ছোট গাড়ি ঝুলিয়ে দিলেও ছিঁড়বে না। তাহলে আমরা কিন্তু অনেকগুলো হাই পারফরমেন্স ফাইবারের নামও শুনলাম। পিবিও নামটা অনেক বড়, ফুল নামটা কি পরে তোমরা শিখে নিও। এটা হলো পলি প্যারা ফেনাইলিন বেনজো বিজ অক্সাজল। আমি মনে হয় এই ফাইবারটার নাম তোমাদেরকে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ক্লাসে লিখে দিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, পলি প্যারাফেনাইলিন বেনজো বিজ অক্সাজল। আচ্ছা, নেটে সার্চ দিলে পেয়ে যাবে। তারপর আরো একটা উল্লেখযোগ্য আবিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। এটার পিছনে ঘটনা আছে অনেক। তো আমেরিকাতে এটা যে নামে স্বীকৃত, মানে যে নামে লাইসেন্স পায় বা রেজিস্ট্রেশন হয়, সেটা হলো পিএলএ। এর নামটা দেখো, ক্যাপিটাল পি, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এ। এটা হলো আমেরিকাতে রিকগনাইজ নেম। এটা রিকগনিশনটা পায় বা স্বীকৃতিটা পায় হলো 2002 সালে। এই নামটা কিন্তু আমেরিকাতে স্বীকৃত নাম। কি নাম? পি ক্যাপিটাল এল এ। আর আইএসও কিন্তু এই নামে স্বীকৃতি দেয় না, আইএসওর নামটা একটু ভিন্ন, আমরা পরে সেগুলোতে যাব।
বৈশিষ্ট্য কি নাম, এই ফাইবারের বৈশিষ্ট্যটা কি? ফাইবারের বৈশিষ্ট্য হলো এটা প্রথম বায়োডিগ্রেডেবল টেক্সটাইল ফাইবার, সর্বপ্রথম বায়োডিগ্রেডেবল টেক্সটাইল ফাইবার। যারা দেশের বাইরে গিয়েছো তারা হয়তো এই পিএলএ নামটার সাথে কিছুটা পরিচিত আছো। এটা শুধু টেক্সটাইল না, নন টেক্সটাইল ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো 2002 এর পরে আমরা আসি 2009 সালে। 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একটা ফাইবার স্বীকৃতি প্রায়। ফাইবারটার নাম হলো ট্রাইএক্সটা। নামটা বানানটা একটু মনে রাখো, ট্রাইএক্সটা। এই ফাইবারের হাই পারফরমেন্স ফাইবার। হাই পারফরমেন্স ফাইবার মানে হলো অসাধারণ গুণাবলী আছে। একটু সার্চ করলেই কিছু কিছু জিনিস জানতে পারবা। কি অসাধারণ গুণাবলী আছে? সহজে নষ্ট হয় না, সহজে দাগ পড়ে না, মানে স্টেইনলেস। আরেকটা হলো কার্পেট তৈরিতে এটা অসাধারণ, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স খুবই হাই। সো এরকম কিছু গুণাগুণ আছে, আমরা যদি সুযোগ হয় জানবো পরে। 2009 সালে এটা প্রথম স্বীকৃতি পায়। 2013 সালে আরো একটা নতুন ফাইবার আবিষ্কৃত হয় ইটালিতে। ওই আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না, ইটালিতে। ফাইবারটার নাম হলো অরেঞ্জ ফাইবার। এবং আমার ধারণা এটা তোমরা শুনেছো নামটা, কেউ কেউ হয়তো নেটে সার্চ দিয়েও দেখেছো। 2013 সালে এটা আবিষ্কৃত হয়। কিন্তু এই ফাইবার এখন পর্যন্ত এই যে অরেঞ্জ ফাইবার যে নামটা এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায় নাই। তার মানে এফটিসি স্বীকৃতিও পায় নাই, আইএসও স্বীকৃতি এখন পর্যন্ত পায় নাই। এগুলো নিয়ে গবেষণা চলছে, হয়তো পেয়ে যাবে ভেরি সুন। এই হলো আমাদের অতি সংক্ষেপে ম্যানমেড ফাইবারের ইতিহাস 2013 পর্যন্ত। আরো হয়তোবা কিছু যোগ করা যেত, আপাতত এই পর্যন্তই রাখতে চাই। আমি আশা করি এর ভিতরে যে ইনফরমেশনগুলো আমি তোমাদের দিয়েছি তোমরা বুঝতে পেরেছো। এটা আরেকটু সার্চ করলে আরো ইনফরমেশন ডিটেলস পেয়ে যাবে। 3 নাম্বার টপিক আমি শুরু করতে চাই। 3 নাম্বার টপিক হলো নমেনক্লেচার বা নামকরণ। নমেনক্লেচার বা নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, এছাড়াও সাধারণ ক্ষেত্রে সব ক্ষেত্রেই তো নমেনক্লেচারটা গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের নামের ক্ষেত্রে, আমাদের নিজেদের নামের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। আমাদের নাম কেউ যদি বানান ভুল করে আমরা কিন্তু খুব অফেন্ডেড হই, তাই না? এবং এটা খুবই অপছন্দ করি। সো ম্যানমেড ফাইবার এটা তো আর ব্যক্তিগত বিষয় না, এটা আইনগত বিষয়। সো নাম ভুল লেখলে কিন্তু বিপদ হতে পারে। আচ্ছা, আমরা দেখি নামকরণ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ম্যানমেড ফাইবারের যে নামকরণ, সেই নামকরণের যে কি বলবো, মেথড বলো, স্টাইল বলো বা ওয়ে বলো, সেটার একটা হলো জেনেরিক নেম। তার মানে ম্যানমেড ফাইবারের জেনেরিক নাম আছে। প্রত্যেকটা ফাইবারের কিন্তু জেনেরিক নাম আছে। যারা একটু পড়াশোনা করো জানো যে ওষুধেরও কিন্তু জেনেরিক নাম আছে, তাই না? একই ওষুধ বিভিন্ন কোম্পানি তৈরি করে, বিভিন্ন ব্র্যান্ডের হয়, বিভিন্ন নাম হয়, কিন্তু জেনেরিক নাম কিন্তু সব জায়গায় এক। কারণ জেনেরিক নামটা দেখবা ওই যে লেখা থাকে ইউএসপি বা লেখা থাকে হলো আইএনএন, হ্যাঁ, জেনেরিক নামের পাশে এগুলো লেখা থাকে, হ্যাঁ, অথবা লেখা থাকে আইএস, তাই না? খেয়াল করো কিন্তু এগুলো লেখা থাকে। তো এগুলো দিয়ে কি বোঝায়? এগুলো দিয়ে বোঝায় যে কোন স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কোন স্ট্যান্ডার্ড অনুসারে এই নামকরণটা করা হয়েছে। তো জেনেরিক নামটা হলো এমন একটা নাম ম্যানমেড ফাইবারের যেটা স্বীকৃত নাম, অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অর ইন্টারন্যাশনাল বডি। এটা কিন্তু স্বীকৃত নাম, মানে আইনগতভাবে স্বীকৃত নাম, আইনগতভাবে স্বীকৃত নাম। এই নামটার বেসিস অবশ্য এটার কেমিস্ট্রি হতে পারে, বেসিস টেকনোলজি হতে পারে, বেসিস হতে পারে ফাইবারের প্রপার্টি। বেসিস মানে বুঝো নামকরণের ভিত্তি। কিন্তু
নামকরণটা অবশ্যই হয় কোনো দেশের সরকার অথবা কোনো আন্তর্জাতিক সংস্থা, সরকারের উপরে যেটা, হ্যাঁ, সেটার মাধ্যমে স্বীকৃত হতে হবে, তাহলে এটা হবে ফাইবারের জেনেরিক নাম। তো আমাদের সাধারণভাবে আমরা, আমি কিন্তু ইউরোপের ক্ষেত্রে গেলে, ইউরোপের তো তোমরা জানো যে ইউরোপিয়ান ইউনিয়নে 27টা দেশ। তো ইউরোপ ছোট ছোট অনেক দেশ আছে, কিন্তু আমি যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখি, দুইটা নামকরণ, দুইটা ইন্টারন্যাশনাল বডি আছে যারা এই নামকরণের ব্যাপারে অথরিটি বুঝো, কর্তৃপক্ষ, যাদের কথা আমরা কি বলবো, বিনা প্রতিবাদে মেনে নেই। একটা হলো এফটিসি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা, আরটা হলো আইএসও, যেটা শুরু হয় মূলত ইউরোপিয়ান, কিন্তু এটা গ্লোবাল একটা সংস্থা, অর্থাৎ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত একটা সংস্থা। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম স্ট্যান্ডার্ড, একটা হলো আমেরিকার এফটিসি আর আরেকটা হলো আইএসও। তো এই দুইটা দ্বারা স্বীকৃত হতে হবে। এখন তুমি বলতে পারো যে স্যার আমাদের দেশের সরকার তাহলে কোনটাকে স্বীকার করে? আমাদের দেশেরও কিন্তু একটা সংস্থা আছে, বিএসটিআই। তো এরা সাধারণত এই দুইটার থেকেই সিলেক্ট করে নেয় যে আমরা কি এফটিসিটা ফলো করব নাকি আইএসও ফলো করব। মোটামুটি এরকমই হয়, খুব এর বাইরে খুব একটা হয় না। তাহলে আমরা একটু জেনেরিক নামগুলো একটু জানার চেষ্টা করি, এই সম্পর্কে আর একটু জানার চেষ্টা করি। এখন এখানে যে পয়েন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এখানে মূলত এই জেনেরিক নামের ব্যবহার বলা হচ্ছে, দেখো, অর্থাৎ জেনেরিক নাম কি কি কাজে ব্যবহার করা হয়। 4টা ক্ষেত্র আমি দিয়েছি, আমার মনে হয় তোমরা পড়লে বুঝতে পারবা, না বুঝলে আমাকে প্রশ্ন করো। তাহলে একটা হলো টেক্সটাইল প্রোডাক্টের লেবেলিং, সব ধরনের লেবেল ইউজ করা হয়। আরটা হলো কাস্টমস, মানে ওই যে বিমানবন্দর বা নৌবন্দর বা স্থলবন্দর সেখানে। আর পাবলিক সেক্টর ট্রানজ্যাকশনস, অর্থাৎ গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টের যে ডকুমেন্ট, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনারেলি। আর টেকনিক্যাল স্ট্যান্ডার্ড যে বললো না, বিএসটিআই বাংলাদেশে আছে, তাদের কিন্তু স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, যে কোনটাকে টেক্সটাইল ফাইবার বলবো, হ্যাঁ, এটা কোনটাকে পলিয়েস্টার বলবো, কোনটাকে নাইলন বলবো, কোনটাকে লায়োসেল বলবো, এর কিন্তু স্ট্যান্ডার্ড আছে। সো ওইগুলির মধ্যে ভাষাটা ব্যবহার করতে হবে। বা এছাড়াও আমি তো এটা ছাড়াও আরো আছে, যেমন তোমরা নাম শুনেছো না, আইএসও 9000, হ্যাঁ, এই আইএসও 14000, এগুলো তো স্ট্যান্ডার্ড, তাই না? তো এই স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু জেনেরিক নেম ব্যবহার করতে হবে, কোনো ব্র্যান্ড নেম ব্যবহার করতে হবে। সো এই হলো অতি সংক্ষেপে। তো আমাদের জন্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য সবগুলো ইম্পর্টেন্ট, তবে 1 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টেক্সটাইল প্রোডাক্ট লেবেলিং। এখানে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, লেবেলিং এ যে ব্যবহার করা হয় জেনেরিক নেম। পৃথিবীর সব দেশে, বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই লেবেলিং রুলস আছে, অর্থাৎ আইন আছে, এটা কিন্তু আইন পৃথিবীর সব দেশে আছে, যে লেবেল কিভাবে লাগাইতে হবে, কি সাইজের হবে, কতটুকু কি লিখতে হবে, এসব কিন্তু একেবারে আইনের মধ্যে বলা আছে, এবং সেখানে অবশ্যই ব্যবহার করতে হবে জেনেরিক নেম অফ ম্যানমেড ফাইবার। হ্যাঁ, জেনেরিক নেম। এই যে দেখো, এটা জেনেরিক নেম অ্যাক্রাইলিক, কত পার্সেন্ট আছে? 65% আছে অ্যাক্রাইলিক। পলিঅ্যামাইড কত পার্সেন্ট আছে? 35%। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার এই পলিঅ্যামাইড ফাইবার সারা পৃথিবী সবাই কি চিনে নাকি এই ফাইবারকে? নাও চিনতে পারে। বাংলাদেশের, আমার তো মনে হয় তোমরাই কেউ ভালো মতো চেনো না, আমার অনুমান আর কি, কিন্তু আমি আরেকটা নাম বললে চিনে ফেলবা। এখানে যে লেভেলটা দেওয়া আছে, এই লেভেলটা হইল আইএসও আইএসও স্ট্যান্ডার্ড অনুসারে এই লেভেল, ওই যেটা বললাম যে সারা পৃথিবীতে প্রচলিত যে স্ট্যান্ডার্ড। আর আমেরিকার স্ট্যান্ডার্ডে কিন্তু এই ফাইবারের নাম কিন্তু পলিঅ্যামাইড না, ওদের জেনেরিক নেম কিন্তু ডিফারেন্ট। ওদের জেনেরিক নেমটা তখন কি হবে, আমেরিকাতে যদি এটা হইতো আর কি, এই কাপড়টা যদি আমেরিকাতে বিক্রি হইতো, তাহলে ওরা পলিঅ্যামাইড লিখতো না, ওরা লিখতো
নাইলন। সো আমেরিকাতে জেনেরিক নেম হলো নাইলন, আর আইএসওর কাছে এটা হলো পলিয়ামার। সো আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কিন্তু সবগুলোই ভালো মতো জানতে হবে এবং বুঝতে হবে, যাতে আমরা কোনো কনফিউশনের শিকার না হই। আমরা তো আমেরিকাতেও এক্সপোর্ট করি, ইউরোপে এক্সপোর্ট করি, আমাদের সব দেশের বাইরের সাথেই কথা বলতে হয়। এটা তো শুধু আমেরিকা আর ইউরোপের বিষয় না, সারা পৃথিবীর বিষয়। আমি তোমাদেরকে দুইটা স্ট্যান্ডার্ড বললাম, কে কোন দেশ কোনটা ফলো করে। হয়তো দেখা যাবে যে জাপান ফলো করে আমেরিকাকে, তাই না? জাপান আইএসও ফলো করে, ও তাহলে জাপানের যে ব্র্যান্ডগুলি আমেরিকা এফটিসি ফলো করে, ওখানে নাম হবে কিন্তু কি, ওখানে কিন্তু নাইলন পাবা পাবা, তাই না? আর যদি আইএসও ফলো করে তাহলে তুমি পেয়ে যাবা পলিয়ামার। এবার আসি আরেকটা নাম। একটা তো হলো কি জেনেরিক নাম, আরেকটা হলো ট্রেড নেম। ট্রেড নেম হলো বাণিজ্যিক নাম। নামই বুঝতে পারছি, ট্রেড নেম হলো বাণিজ্যিক নাম। এটা আরেকটা নাম আছে, ট্রেডের পরিবর্তে অনেক সময় লেখে ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম, হ্যাঁ। সো বাণিজ্যিক নাম বলতে কি বোঝায় আমি এখানে লিখেছি, আমার মনে হয় তোমরা পড়লে বুঝতে পারবা। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, না বুঝে থাকলে তাহলে ট্রেড নেমের পরিবর্তে লেখা যায় ব্র্যান্ড নেম। এটা হলো কোম্পানির দেওয়া নাম। তো আমি এখানে তোমাদেরকে পৃথিবীর মধ্যে কিছু বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড নেম দিয়েছি, যেগুলো সবার সবার আমাদের সবার একেবারে মাথার মধ্যে সেলাই করে রাখা উচিত, মানে কোনোভাবে যেন ভুল না হয়। সেগুলো আমি দিয়েছি, মানে এগুলো এত বিখ্যাত, এত গুরুত্বপূর্ণ এবং এত বিখ্যাত। এবং আমি আশা করি তোমরা দেখছো, পড়ছো, বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই পর্যন্ত আমরা যে তিনটা বা চারটা স্লাইড পড়লাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এখন তোমাদের একটু বাড়ির কাজ আমি দিতে চাই, সেটা হলো যে দেখো এটা কিন্তু ব্র্যান্ড নেম, তাই না? পেরিলিন, আর এই যে ব্র্যাকেটের ভিতরে কোম্পানির নাম। এই প্রত্যেকটা ফাইবারের জেনেরিক নেম তোমরা শিখে আসবা। আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করবো তোমরা কি শিখে আসবা, জেনেরিকটা শিখে আসবা। এখানে ব্র্যান্ড নেম দেওয়া আছে। সো ব্র্যান্ড নেম যেগুলো, কোম্পানিগুলো সবসময় সেগুলোকে প্রচার করে, এবং এখানে কিন্তু বানান টানান ভুল করা যাবে না। ব্র্যান্ড নেম কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের হইতে হবে, ছোট হাতের লেখা যাবে না। লিখলে তোমার কিন্তু জেল জরিমানা পর্যন্ত হইতে পারে। তোমার কাছে মনে হইতে পারে এটা লিখলে সমস্যা কি, কারণ এই ব্র্যান্ড নেম হলো কোম্পানির সম্পত্তি, তাই না? কোম্পানি ওরা বলছে বানানটা শুরু করতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে, তুমি স্মল লেটার দিয়ে শুরু করলে তুমি বিপদে পড়তে পারো। সো এই হলো আমরা জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেম সম্পর্কে জানলাম। আর আমাদের আজকে চতুর্থ যে টপিক, সেটা হলো ক্লাসিফিকেশন অফ ম্যানমেড ফাইবার। আমাদের তোমাদেরকে যে আমি কোর্স ক্যালেন্ডার দিয়েছি, আমাদের 17 তারিখে কিন্তু আসলে ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, প্রথম ক্লাস টেস্ট। তো আমি 4 নম্বর টপিকটা শুরু করার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিতে চাই। তোমাদের তো ক্লাস টেস্ট নেওয়ার ব্যাপার আমি বলছি আর কি। তোমাদের এখন এই 1, 2, 3টা যে টপিক আমি পড়িয়েছি, এই তিনটার উপরে আগামী ক্লাসে ক্লাস টেস্ট নিব, নাকি 4 নাম্বারটা পড়িয়ে আরো কিছুক্ষণ পরে নিব? স্যার ক্লাস টেস্টটা কি স্যার অনলাইনে হবে? না, অনলাইনে হবে না দেখি তো আমি জিজ্ঞেস করতেছি কি করা যায়। স্যার তাইলে আমার মনে হয় স্যার এটা করলে বেটার হইতো যে একদিন অফলাইনে ক্লাস নিয়ে স্যার তারপরে কুইজটা নিলে ভালো হইতো। কারণ স্যার অনলাইনে ক্লাস করে স্যার অফলাইনে কুইজটা দেওয়া স্যার একটু হয়ে যাবে আমাদের জন্য। সেটা চিন্তা করো ভালো করে, তাহলে আমি 4 নাম্বার টপিকটা পড়াই, মডিউল 1 শেষ করি। মডিউল 1 শেষ করতে আজকে তো 1টা 3 বাজে, আমার মনে হয় আজকে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো মডিউল 1টা শেষ করি আর কি, তারপরে দেখি কি অবস্থা দাঁড়ায়। যদি দেখি যে ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে আমরা ক্লাস টেস্ট নিয়ে নিব। যেদিন ক্লাস শুরু হবে তার 1-2 দিন পরেই নিয়ে নিব আমি। হ্যাঁ, তো মেন্টাল প্রিপারেশন রাখো, যেদিন ক্লাস শুরু হবে তার পরের ক্লাসেই হয়তো স্যার ক্লাস টেস্ট নিয়ে নেবে। তাহলে আমি আবার মডিউল 1-এরই
4 নাম্বার টপিকটা নিয়ে কথাবার্তা বলছি। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন করতে পারো, না করলে দায়িত্বটা এখন তোমাদের কাজে আর কি। আমি আমার কাজ, আমার বলা আমি শেষ করেছি, ব্যাখ্যা দেওয়া শেষ করেছি, বাকি হলো তোমাদের কোশ্চেন করে করে কিন্তু শিখতে হবে। তাহলে আমরা 4 নম্বর মডিউল। স্যার বিষয়টা ক্লিয়ার হইলো না, 17 তারিখে যে ফার্স্ট ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, এটা কি হবে? ওইটা যেদিন ফিজিক্যাল ক্লাস শুরু হবে তার পরের ক্লাসে আমরা নিব ক্লাস টেস্ট। সেটা কি স্যার শুধু মডিউল 1 এর উপরেই? না, সেটা ততক্ষণ পর্যন্ত যতটুকু পড়ানো হবে তার উপর ভিত্তি করে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ ম্যানমেড ফাইবার এটা আজকে আলোচনা করতে পারি আমাদের হাতে যে সময় আছে। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কনফিউশন হতে পারে, সেই জন্য আমি আবার ভালো মতো বলে রাখি, জেনেরিক ক্লাসিফিকেশন আর ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জেনেরিক ক্লাসিফিকেশনটা হইল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ সারা পৃথিবী সবাই এই জিনিসটা বোঝে। আর জেনেরিক যদি না হয়, এখানে কিন্তু ওই যে আমি তোমাদের বললাম যে বিভিন্ন ফাইবারের বিভিন্ন নাম আছে, হ্যাঁ, এগুলি চলে আসে, তখন কনফিউশন সৃষ্টি হয়। হয়তো বলতে পারো যে স্যার জেনেরিক ক্লাসিফিকেশন সারা পৃথিবী সবাই বুঝবে এমন ক্লাসিফিকেশন কি আছে? সত্যি বলতে কি, একটা নাই, দুইটা আছে। একটা হলো এফটিসির ক্লাসিফিকেশন, আর একটা হলো আইএসও ক্লাসিফিকেশন। কারণ ওই যে বললাম পৃথিবীতে তো দুইটা স্ট্যান্ডার্ড সবচেয়ে বেশি প্রভাবশালী। তাহলে আমরা দুইটা ক্লাসিফিকেশন ভালো মতো একটু বুঝে নিব, খুব ডিটেলস না, সংক্ষেপেই, তবে একটু খেয়াল রাখতে হবে যেন ভুল না হয় আমাদের। আচ্ছা, তাহলে প্রথমেই আমি যে ক্লাসিফিকেশনটা দিয়ে শুরু করছি এটাই একটু ভালো মতো বলবো আর কি, সেটা হলো আইএসও ক্লাসিফিকেশন। আইএসও ক্লাসিফিকেশন কোথায় আছে? এটা আছে হলো আইএসও স্ট্যান্ডার্ড 2076, এটার মধ্যে আছে। এখন আইএসও স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমরা হয়তো কিছুটা জানো, যে আইএসও যে সমস্ত স্ট্যান্ডার্ড তৈরি করেছে এগুলো বই আকারে প্রকাশ করে এবং অনলাইনে দেওয়া নিষেধ। অনলাইনে দেওয়া নিষেধ। কেন নিষেধ? ওই আইএসও যদি দেখে যে কেউ অনলাইনে দিয়েছে তার বিরুদ্ধে মামলা করে দিবে, কারণ এক একটা স্ট্যান্ডার্ডের দাম অনেক। তো অনেকেই করে কি, যে অংশ বিশেষ নিয়ে সাজিয়ে লিখে, অংশ বিশেষ ওখান থেকে তুলে তারপরে লিখে আর কি। তো সেইভাবে আমিও আইএসও থেকে তুলে নিয়ে তোমাদেরকে দিচ্ছি, কিন্তু লেটেস্ট যেটা সেটা অবশ্যই আইএসও 2076 স্ট্যান্ডার্ডে তোমরা পেয়ে যাবে। আমার কাছে ওটা নাই, কারণ বুঝতেই পারছো কেন নাই, এটা অনেক দামি জিনিস। আমি শুধু ওই 2-3 বছর আগে যেটা আমি পেয়েছি সেটা তোমাদের সামনে হাজির করছি, সেখান থেকে কপি করে। তো আইএসও 2076 অনুসারে ম্যানমেড ফাইবার দুই ধরনের, একটা হলো অর্গানিক ম্যানমেড ফাইবার, আর আরেক ধরনের হলো ইনঅর্গানিক ম্যানমেড ফাইবার। সো আইএসওর নিয়ম অনুসারে বা পদ্ধতি অনুসারে বা সংজ্ঞা অনুসারে ম্যানমেড ফাইবার দুই ধরনের, একটা হলো অর্গানিক ম্যানমেড ফাইবার, আরেকটা হলো ইনঅর্গানিক ম্যানমেড ফাইবার। এখন অনেক সময় প্রশ্ন হয় যে কোন সোর্সটা সবচেয়ে বেশি ফাইবার আছে, হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখি। আমি এই মুহূর্তে বলছি না, তোমরা পরে বুঝতে পারবা। দুই ধরনের ম্যানমেড ফাইবার আছে, অর্গানিক, ইনঅর্গানিক। তাহলে আমরা একটু দেখি এর ভিতরে আবার ভাগ আছে কিনা। হ্যাঁ, এর ভিতরে আবার ভাগ আছে। অর্গানিক ম্যানমেড ফাইবার দুই ধরনের হয়, একটা হলো ন্যাচারাল পলিমার থেকে তৈরি করা হয়, এটাকে বলা হয় বাই ট্রান্সফরমেশন অফ ন্যাচারাল পলিমার্স, অর্থাৎ ন্যাচারাল পলিমার থেকে তৈরি করা অর্গানিক ম্যানমেড ফাইবার। আর এই অর্গানিক ফাইবারের ম্যানমেড ফাইবারের ভিতরে কিছু আছে আবার সিনথেটিক পলিমার থেকে তৈরি করা হয়, ওগুলোকে বলা হয় সিনথেটিক পলিমার বেসড ম্যানমেড ফাইবার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক ম্যানমেড ফাইবার দুই রকম, ন্যাচারাল পলিমার থেকে হয়, সিনথেটিক পলিমার থেকে। আর ইনঅর্গানিক যে ফাইবারগুলো আছে এইগুলোর সংখ্যা খুব কম, হাতে গোনা। এখানে 4টা ফাইবার ইনঅর্গানিক ম্যানমেড ফাইবার। এটা কার নিয়ম অনুসারে, কার স্ট্যান্ডার্ড অনুসারে? আইএসও 2076 স্ট্যান্ডার্ড অনুসারে 4টা ইনঅর্গানিক ম্যানমেড ফাইবার আছে, কার্বন, সিরামিক, গ্লাস, মেটাল। মনে থাকবে আশা করি, কার্বন, সিরামিক, গ্লাস,
মেটাল। এই 4টা ফাইবার কিন্তু ইনঅর্গানিক উৎস থেকে পাওয়া। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে 4 ধরনের ম্যানমেড ফাইবার, তাই না? তার মধ্যে একটা সোর্স ছিল ইনঅর্গানিক, মনে আছে নিশ্চয়ই। আর বাকি 2টা ছিল, একটা ছিল ন্যাচারাল পলিমার থেকে আর সিনথেটিক পলিমার থেকে, এই যে পাশাপাশি আছে। তাহলে 1 2 3 কিন্তু হয়ে গেছে। শুধু 4 নাম্বারটা ছিল ওই ম্যানমেড ফাইবার থেকে আবার ম্যানমেড ফাইবার তৈরি। সেইটা হলো এই যে এই ফাইবারটা, তাই না? এই যে এই কার্বন ফাইবার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম সিম্পল ক্লাসিফিকেশন। এবং এটাও আমি জানলাম যে ইনঅর্গানিক ম্যানমেড ফাইবার আসলে যে 4টা আছে তাদের নাম কি। কিন্তু আমি জানলাম না এই গ্রুপের মধ্যে কি কি ফাইবার আছে, ম্যানমেড ফাইবার আছে। এটা যেহেতু এখানে জায়গা হবে না, সেই জন্য আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে ন্যাচারাল পলিমার থেকে যে সমস্ত ম্যানমেড ফাইবারগুলো তৈরি করা হয় তাদের একটা তালিকা আমি তোমাদের তুলে ধরছি। নামগুলো একটু মনে রাখো: এসিটেট, আলজিনেট, কিওপ্রো, ইলাস্টোডাইন, লায়োসেল, মোডাল, ট্রাইএসিটেট, ভিসকোস। এগুলো হলো আইএসও স্বীকৃত ম্যানমেড ফাইবারের নাম। আমাদের কাছে খুবই জনপ্রিয় ফাইবার ভিসকোস, তাই না? খুবই জনপ্রিয়। আর একটু দামি ফাইবার, কিন্তু ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইবার হলো লায়োসেল। সো এগুলো আমাদের পরিচিত। মোডাল স্পোর্টস যারা, খেলাধুলা যারা করে তাদের কাছে খুব পরিচিত ফাইবার। সো এখানের ভিতরে সবচেয়ে জনপ্রিয় কোনটা? ভিসকোস। তারপরে সেকেন্ড লায়োসেল এবং মডেল, আর এসিটেট ট্রাইএসিটেট তারপরে। তাহলে এবার আমরা ন্যাচারাল পলিমার থেকে যে সমস্ত ম্যানমেড ফাইবার তৈরি করা হয় তাদের নামগুলো জানলাম। জেনেরিক নাম, কিন্তু এগুলো জেনেরিক নাম। এরপর এবার আসি আমরা সিনথেটিক পলিমার থেকে যে সমস্ত ম্যানমেড ফাইবার তৈরি করা হয় তাদের জেনেরিক নাম। আমি জানি এখানে এমন কিছু নাম আছে যেগুলি হয়তো তোমাদের জীবনে আর কখনো ওই ফাইবারের সাথে দেখাই হয়তো হবে না। তারপরেও আমি নামগুলো দিয়েছি, সবগুলো গুরুত্বপূর্ণগুলি আন্ডারলাইন করে দিচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ। অ্যাক্রাইলিক ফাইবার, অ্যারামিড ফাইবার, ক্লোরোফাইবার, ইলাস্টেইন, মোডাক্রাইলিক ফাইবার, পলিঅ্যামাইড ফাইবার। ওই যে বলছিলাম যে আইএসও বলে পলিঅ্যামাইড, পলিএস্টার ফাইবার, পলিইথিলিন ফাইবার, পলিল্যাকটাইড ফাইবার। এটা কিন্তু আইএসও নাম দিয়েছে পলিল্যাকটাইড, জেনেরিক নাম। আমেরিকাতে কিন্তু এটা পলিল্যাকটাইড না, আমেরিকাতে কি বলে? ওই যে ক্যাপিটাল পি, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এ। আমেরিকাতে কিন্তু নাম ওইটা জেনেরিক নাম, আর এটা হলো আইএসওর জেনেরিক নাম। তাহলে পলিপ্রোপাইলিন। সো আমি যে আন্ডারলাইনগুলো করেছি এগুলো খুবই খুবই জনপ্রিয় বা বহুল ব্যবহৃত ফাইবার। তার মধ্যে যদি বলে যে স্যার এর ভিতরে আপনি খুবই খুবই ইম্পর্টেন্ট গুলিতে একটু আবার দেন তো, তাহলে আরো গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি আমি আবার একটু মার্ক করে দিচ্ছি। অ্যাক্রাইলিক, অ্যারামিড, এলাস্টেইন, মোড অ্যাক্রাইলিক, মাইনর ফাইবার হইল সোয়েটারে ব্যবহার করা হয়, পলিঅ্যামাইড, পলিয়েস্টার, পলিপ্রোপাইলিন। এগুলো মানে কি এর আন্ডারলাইন যেগুলো করেছি তার মধ্যেও আবার গুরুত্বপূর্ণ যেগুলো, এই ফাইবারগুলো আমি একটু গোল করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এই ফাইবারগুলো
নামের বানান এগুলি সব ভালো মতো মনে রাখতে হবে। তবে জেনেরিক নামের ক্ষেত্রে তুমি ওই স্মল লেটার দিয়ে শুরু করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখো ব্র্যান্ড নেম বা ট্রেড নেমের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে আমরা আইএসওর ক্লাসিফিকেশনটা মোটামুটি ভাবে আমরা জেনে গিয়েছি। এবার আমরা একটু দেখব এফটিসির ক্লাসিফিকেশনটা কেমন। এফটিসি ক্লাসিফিকেশন হলো, এফটিসি বলে আমাদের টেক্সটাইল ফাইবার দুই রকম, একটা হলো ন্যাচারাল ফাইবার, একটা হলো ম্যানমেড ফাইবার। আবার এফটিসি বলছে যে ম্যানমেড ফাইবার আবার দুই রকম, একটা হলো অর্গানিক ফাইবার আর একটা হলো ইনঅর্গানিক ফাইবার। খেয়াল করো, আইএসও তো তাই বলেছে, তাই না? আইএসও বলেছে যে ম্যানমেড ফাইবার দুই রকম, একটা হলো অর্গানিক ফাইবার আর একটা হলো ইনঅর্গানিক ফাইবার। তাহলে আইএসওর সাথে এখানে মিল আছে, কিন্তু নামের মধ্যে মিল নাই। দেখো ভালো করে খেয়াল করো, আইএসও বলছিল ইনঅর্গানিক ফাইবার চারটা: কার্বন, সিরামিক, গ্লাস, মেটাল। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আমেরিকাতে স্বীকৃত, আর মেটাল ফাইবারের নাম কিন্তু হয়ে গেছে দেখো মেটালিক। তার মানে আইএসওর নামের সাথে এটার পার্থক্য আছে। সো আসলে আমেরিকার স্ট্যান্ডার্ডের সাথে আসলে আইএসও যথেষ্ট অমিলও আছে, আবার কিছু কিছু মিলও আছে। তাহলে এগুলি একটু মনোযোগ সহকারে পরবর্তীতে তোমরা একটু পড়ে নিও, বুঝে নিও, আমার মনে হয় মনে থাকবে। দেখো আইএসওর নাম দিয়েছে কি? পিএলএ। কিন্তু কিন্তু সরি, আমেরিকান স্ট্যান্ড এফটিসি নাম দিয়েছে পিএলএ, কিন্তু আইএসও কিন্তু এই নামে স্বীকার করে নাই। আইএসও বলছে এটার নাম হবে পলিল্যাকটাইড এবং সিনথেটিক পলিমার থেকে তৈরি। এরা কিন্তু এটা আবার ন্যাচারালের ভিতর। সো এখানে কিন্তু অনেক কথা আছে, অনেক কথার পিছনে কথা আছে, আমি কথা সংক্ষিপ্ত করছি আবার। তো অর্গানিক ম্যানমেড ফাইবার কয় রকমের? এফটিসি বলছে অর্গানিক ম্যানমেড ফাইবার হইল সিনথেটিক পলিমার, আরটা হয়েছে ন্যাচারাল পলিমার। তো আইএসও তো তাই বলছে, তাই না? আইএসও তাই বলছে। আইএসও বলছে যে অর্গানিক ম্যানমেড ফাইবার দুই রকম, একটা হলো সিনথেটিক পলিমার থেকে তৈরি, একটা হলো ন্যাচারাল পলিমার থেকে তৈরি। মিল আছে আইএসওর সাথে, কিন্তু নামের ভিতরে আবার মিল নাই। যেমন আজলন ফাইবার, এই নামে কোনো ফাইবার কিন্তু আইএসও স্বীকার করে না, স্বীকৃতি দেয় নাই। আমেরিকাতে আছে, আমেরিকাতে আবার এটা কিন্তু তোমাদের বলেছিলাম মানে আজলন ফাইবার, এখানে ওই যে কয়েকটা ফাইবার আছে, তাই না? মনে আছে কি বলছিলাম যে সয়াবিন থেকে তৈরি করা হয় জেইন ফাইবার, দুধ থেকে তৈরি করা হয় কেজিন ফাইবার, এগুলি কিন্তু এখানে আসবে। অর্থাৎ ন্যাচারাল প্রোটিন পলিমার থেকে যে ফাইবার তৈরি করা হয় সেটা হলো আজলন ফাইবার। আইএসও কিন্তু এরকম ফাইবারের স্বীকৃতি দেয় নাই। আচ্ছা, ন্যাচারাল পলিমার থেকে আরেকটা ফাইবার আছে রেয়ন ফাইবার। রেয়ন, আমেরিকাতে এই নামটা ওই যে 1906-7 সাল থেকে এই নামটা প্রচলিত আছে, কিন্তু আইএসও তো এই নামের স্বীকৃতি দেয় নাই। এই নামে কোনো ফাইবার আইএসও স্বীকৃতি পায় নাই। তাহলে এটা কোন ফাইবার? যে ফাইবারটাকে আইএসও বলতেছে ভিসকোস, সেই ফাইবারটাকে আমেরিকানরা বলছে রেয়ন। এখানে লায়োসেল ফাইবার স্বীকৃতি পেয়েছে, একই, আইএসও তো একই নাম, তাই না? এসিটে, ট্রাইসেট, এগুলো ঠিক আছে, একেবারে আমেরিকানরা যা বলছে আমাদের আইএসও তাই বলছে। তো মিল অমিল সবই আছে। অ্যাক্রাইলিক দেখো, এটা দেখো আইএসও যা বলছে আমেরিকানরা তাই বলছে। অ্যারামিড, হ্যাঁ তাই বলছে, কিন্তু কিন্তু আবার সবগুলো একরকম না। পলিএস্টার, তাই না? আমেরিকাতে যা আইএসওর ক্ষেত্রেও তাই। যে পার্থক্যগুলো আছে, মিল আছে, এগুলো একটু আমি আশা করি একটু মনে রাখবা। এই হলো আমার শেষ কথা। আজকে আমাদের এই স্লাইডের মাধ্যমে আমাদের মডিউল নাম্বার 1 আমরা এখানে শেষ করতে চাই। তাহলে আগামী ক্লাসে আমি মডিউল নাম্বার 2 শুরু করব, এবং এখানে আমি দেখতে পাচ্ছি 77 জন স্টুডেন্ট অনলাইনে আছে। তো আমাদেরকে 3 জন সিআর যে যারা এখানে অ্যাটেন্ড করেছে তাদের আইডি গুলো আলাদা আলাদা ভাবে আমাকে দিয়ে দিও, দ্রুত দিয়ে দিও। স্যার
হ্যাঁ, স্যার বলো। অনেকেই ছিল বা অনেকে স্যার এক ফোন দিয়ে দুইজন করছে বা স্ক্রিনশট আমাকে ইনবক্সে পাঠাইছে স্যার প্রমাণ হ্যাঁ, সহকারে স্যার তাদের। সেটা নেও, কোনো সমস্যা নাই, সেটা নিয়ে তাদেরকেও ইনক্লুড করে দাও। ওকে স্যার। আর অনেকে রেজিস্ট্রেশন করো নাই, তাদের কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিতে পারছি না। হ্যাঁ, তো যাদের রেজিস্ট্রেশন করো নাই, এটা কিন্তু তাদের দায়িত্ব পরবর্তীতে আমাকে মনে করায় আমার কাছ থেকে রেজিস্ট্রেশনটা আদায় করে নিবা। আমার কিন্তু তোমাদের কথা মনে থাকবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? যার রেজিস্ট্রেশন হয় নাই সে আমার কাছে এসে বা যেভাবে হোক তার এটা আমাকে প্রমাণ দেখিয়ে তোমরা তোমাদের নিজ দায়িত্ব এটা করে নিবে। তো আমি তাহলে আজকে এখানেই রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ক্লাসের রেকর্ডিংটা কিন্তু আমাকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বের হয়েও না কেউ? জিটু বের হইছে? কেউ লিফট নিও না, জিটু কেউ বের হয় না। রায়ান, ইফতেখারের আইডিটা নিও, ওই অ্যাটেন্ড করছিল, ওই একটু ওই নদী আমার প্রেজেন্টটা দেশ। ওকে নাদিম, ইফতেকারের ৭৯।